দেখে আজমল সাহেবকে বললেন, অরিত্রি ছোট মানুষ, উচ্চস্বরে কথা বলো না, তাহলে মেয়েটা ভয় পেয়ে যাবে। আজমল সাহেব সাথী বেগমের কথায় তেমন প্রতিক্রিয়া দেখালেন না। পা বাড়িয়ে অরিত্রিকার সামনে গিয়ে দাঁড়ালেন। মুখ গুরু গম্ভীর। অরিত্রিকার বুক দুরু দুরু করছে, হাত কাঁপছে। সে ভীত চোখে আজমল সাহেবের দিকে তাকালো। আজমল সাহেব অরিত্রিকার দিকে তাকিয়ে আছেন। বাড়ির সকলে আজমল সাহেবের কার্যকলাপ দেখছে। আরশাদ সাহেব কিছুই বলছেন না। ভাই কি বলে তা দেখার অপেক্ষায় আছেন। আজমল সাহেব ছোট করে শ্বাস টেনে নিল। তিনি কোমল স্বরে শুধালেন, আমি আমার সিদ্ধান্ত একবার তোমার উপর চাপিয়ে দিয়েছিলাম। ভুল মানুষের সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিলাম। ভাগ্য ভালো ছিল, সারানের জন্য বিয়েটা হয়নি, কিন্তু এবার আর তেমন ভুল করব না। এতটুকু শুনেই সকলে একটু চমকে গেল। আজমল সাহেব আসলে কি বলতে চাইছেন? শারহান ভ্রু কুঁচকে চাচার কথার মর্মার্থ বোঝার চেষ্টা করছে। অরিত্রিকা মাথা নিচু করে আছে। সে বাবার কথার অর্থ বুঝতে পারছে না। আজমল সাহেব একটু থেমে আবারও বললেন, সারান তোমাকে বিয়ে করার জন্য সকলের কাছে প্রস্তাব রেখেছে। তোমার থেকে মতামত জানতে চাই, তুমি কি রাজি? হ্যাঁ অথবা নাতে উত্তর দিবে। আমি তোমার বিয়ে তোমার অমতে দেব না। আমায় ভরসা করতে পারো, যা বলবে তাই হবে। আজমল সাহেবের কথা শুনে অরিত্রিকা থমকে গেল। সে অবাক হয়ে তাকালো বাবার দিকে। আজমল সাহেবের কোমল কণ্ঠ শুনে অরিত্রিকা আবেগী হয়ে উঠল। মেয়ের প্রতি আদর স্নেহতে ভরা ছিল এই কথায়। বাবাদের ভালোবাসা এমনই হয়, অপ্রকাশিত হয়ে থাকে। আজমল সাহেব মেয়েকে ভরসার বাণী শুনিয়ে বললেন, তুমি যা মন থেকে চাইবে তাই হবে। ভেবে আমায় তোমার মতামত জানাও। অরিত্রিকা মাথা নিচু করলো। চোখ দিয়ে টপ টপ করে অশ্রু পড়ছে। সে অনেকটা সময় পর নিচু স্বরে কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ। আজমল সাহেব মেয়ের মাথায় হাতে আদর বলিয়ে দিলেন। সকলেই আরেক দফা চমকে উঠল। এত দ্রুত এসব কাহিনী ঘটছে, কেউ বুঝতে পারছে না হচ্ছেটা কি। শারহান বিশ্বজয়ের হাসি দিয়ে আরশাদ সাহেবের দিকে তাকালেন। আরশাদ সাহেব বিস্মিত হয়ে বসে আছেন। আজমল সাহেব এগিয়ে এসে আরশাদ সাহেবের কাছে দাঁড়িয়ে বললেন, ছেলে মেয়ে দুজনেই রাজি। এখন আপনি কি আমার বিয়ে হতে প্রস্তুত ভাইজান? আরশাদ সাহেব বিস্ময়ের রেশ কাটিয়ে উচ্চস্বরে হেসে উঠে আজমল সাহেবকে জড়িয়ে কোলাকুলি করে বললেন, বেআই না হয়ে আর উপায় আছে? ছেলে তো একেবারে সেই বন্দোবস্ত করেই মাঠে নেমেছে। আজমল সাহেব হেসে বললেন, কার ছেলে দেখতে হবে না? আরশাদ সাহেব হেসে উঠলেন। তানিয়া বেগম আর সাথী বেগমও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। দুজনেই ভেবেছিলেন ঝামেলা হবে। শারহানের বন্ধু মহল শারহানের কাছে গিয়ে শুভ কামনা জানাচ্ছে। আবির আর সাদা তো যোগ দিয়েছে তাদের সাথে। আজমল সাহেব ভাইকে ছেড়ে উচ্চ স্বরে স্বাভাবিক গলায় বললেন, বাড়ির বড় ছেলের বিয়ে হবে, তাও ছোট করে। অসম্ভব। আজ রাতে পারিবারিকভাবে আকদ করে রাখা হবে। ইলেকশনের পরে বড় করে অনুষ্ঠান করা হবে। সকলেই আকদের জন্য আয়োজন শুরু করে দাও। অরিত্রিকা লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। কল্পপুরুষের সাথে তার বিয়ে হবে ভাবতেই শিহরণ বয়ে গেল। আর চোখে তাকালো শারহানের দিকে। শারহান তার দিকে তাকিয়ে মৃদু হাসি দিল। অরিত্রিকার ভীষণ লজ্জা লাগছে। চোখ মেলাতেও লজ্জা এসে আষ্টে পৃষ্ঠে ধরছে। সে চোখ সন্তর্পণে সরিয়ে নিল। ওষ্ঠ জুড়ে লজ্জায় রাঙা হাসি। শারহান যেন সেই হাসিতেই ঘায়েল হলো নতুন করে। চৌধুরী বাড়িতে বিয়ের আমেজ। দুপুরের পর হতে সকলের সহযোগিতায় ছোট পরিসরে আকদের ব্যবস্থা করা হয়েছে। ফুল দ্বারা হালকা সাজানো হয়েছে। লাইটিংও করা হয়েছে। বাড়ির সকলের মুখে হাসি। অরিনের হাজবেন্ড আর শাশুড়ি এসেছে বিয়ে উপলক্ষে। ইশরার বাবাও উপস্থিত, তিনি মাত্রই চট্টগ্রাম হতে এসেছেন। অরিত্রিকা আর শারহান সোফায় পাশাপাশি বসে আছে। অরিত্রিকার পরনে হালকা কারুকাজ করা খয়েরি শাড়ি, মাথায় ঘোমটা, শাড়ির সাথে মিল রেখে হালকা কারুকার্য শোভিত সোনার গহনা। মুখে তেমন প্রসাধনীর ছোঁয়া নেই, হালকা সাজ। শারহান অফ হোয়াইট হালকা কাজ করা পাঞ্জাবি পরেছে। মুখ স্বাভাবিক আজ। অরিত্রিকা এক পলক শারহানকে দেখেছে। ইস, তার শারহান ভাই এত হ্যান্ডসাম কেন? লম্বা সুঠাম দেহে, শরীরে পাঞ্জাবি অসাধারণ মানিয়েছে।
শ্যাম মানবের খোঁচা খোঁচা দাড়ি, ওষ্ঠ জুড়ে মৃদু হাসি অরিত্রিকাকে মুগ্ধ করছে বারবার। সে ভাবতেই পারছে না আজ তার প্রিয় ভালোবাসার মানুষটির সাথে বিয়ে। ভাবতেই লজ্জার সংকোচে নেতিয়ে পড়ল। শারহানের অগোচরে রয়ে গেল অরিত্রিকার লাচে রঙা হাসি। সে তো ভালোভাবে মুখ দেখতেও পারছে না, ঘোমটার কারণে মুখ ঢেকে আছে। কেমন দেখাচ্ছে তার ফাইরুজকে বউ সাজে। চোখে যেন বিচলিত হয়ে উঠছে এক পলক দেখার জন্য। সে একটু পরপর পাশে তাকাচ্ছে। ভাবতেই ভালো লাগছে আজ তার ফাইরুজ অর্ধাঙ্গিনী রূপে তার জীবনের সারা জীবনের জন্য জড়িয়ে যাবে। পরিবারের সকলে কেউ বসে বা কেউ দাঁড়িয়ে আছেন। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করেছেন। কিছুক্ষণ সময়ের মধ্যে অরিত্রিকা আর শারহানের বিয়ে দুজনের সম্মতিতে 3 কবুলের মাধ্যমে সম্পূর্ণ হলো। সকলেই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। দুজনেই বিয়ে রেজিস্ট্রি পেপারে সাইন করলো। অরিত্রিকা চুপ করে নত মস্তকে বসে আছে। শারহান নিবিড় দৃষ্টিতে তাকালো অরিত্রিকার দিকে। একটু আগেই কান্না করছিল। শারহান অরিত্রিকার দিকে চেপে নিচু স্বরে বলল, অপেক্ষার পরিসমাপ্তি ঘটিয়ে অবশেষে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে আমার মন কুঠুরিতে তুই নামক সুখের আগমন ঘটল। তবে অরিত্রিকা শারহানের এহেন কথায় কেঁপে উঠল। শারহান সকলের অগোচরে অরিত্রিকার হাত নিজ হাতে মুঠোবন্দি করে নিল। অরিত্রিকা অবাক নয়নে দেখল শুধু। শারহান তা দেখে মৃদু হাসল। অরিত্রিকার কিডন্যাপ হওয়ার আসল ঘটনা শারহান সকলের সামনে খোলাসা করেছে আজ। যা জেনে বাড়ির প্রতিটি সদস্য হতবাক হয়ে গেছেন। তারা ভাবতেও পারেনি নিশাত এমন একটি ঘৃণ্য কাজের সাথে জড়িত। শারহান কিভাবে অরিত্রিকাকে উদ্ধার করেছে তাও বলেছে নিজ মুখে। শারহান হোটেলে প্রবেশ করার আগেই পুলিশকে কল করে কিডন্যাপের বিষয়টা জানায়। শারহান হোটেলে প্রবেশ করার কিছুক্ষণ পরেই হাজির হয় পুলিশ। অরিত্রিকাকে পাহারা দেওয়ার জন্য বাহিরে থাকা নিশাদের লোকজনকে অ্যারেস্ট করে। শারহান এক মুহূর্ত দেরি না করে নিশাদের একজন লোককে শিখিয়ে নিয়ে যায় কাজে এসেছে এটা বলার জন্য। সেই প্ল্যান মাফিক কাজও হয়। দরজা খুলতেই শারহানের আক্রমণের শিকার হয় নিশাদ। পুলিশ পরে এসে নিশাদকে আধমরা অবস্থায় উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। সাথে মিহিও যায়। এখন বর্তমানে নিশাদ জেলে আছে। তার নামে থানায় অপহরণের কেস করা হয়েছে। শারহান ভীষণ ক্লান্ত। বন্ধুমহল আর ভাই বোনদের কোনো মতে উল্টাপাল্টা বুঝিয়ে সে ছুটেছে নিজ রুমে। গত রাত হতে আজ রাত পর্যন্ত দৌড়দৌড়ি টেনশন মিলিয়ে তার অবস্থা বেগতিক। ক্লান্ত শরীরে দরজা খুলে রুমে প্রবেশ করলো। দরজা আটকে পাঞ্জাবি খুলে ডিভানে ছুড়ে দিল। শরীর ম্যাচম্যাচ করছে, কেমন অসহ্য লাগছে। গোসল করলে হয়তো শান্তি লাগবে, ফ্রেশ লাগবে। শারহান আলমারি হতে ট্রাউজার বের করে তাওয়ালে হাতে ওয়াশরুমে প্রবেশ করলো। অরিত্রিকা শারহানের বেলকনিতে এতক্ষণ দাঁড়িয়ে বাহিরের পরিবেশ দেখছিল। মন আজ অনেকটা শান্তর ন্যায়। আজ তার শখের পুরুষের সাথে বিয়ে হয়েছে ভাবতেই রঙিন প্রজাপতি আকাশে উড়ছে। ইস, মানুষটা যে তার একান্তই নিজের। অরিত্রিকা বেলকনিতে হতে রুমে প্রবেশ করলো। চোখ বুলিয়ে দেখলো শারহান এসেছে কিনা। ডিভানে পাঞ্জাবি রাখা দেখে বুঝলো মহাশয় মাত্রই রুমে এসেছেন। ওয়াশরুম হতে ঝর্ণা থেকে পানি পড়ার আওয়াজ ভেসে আসছে। সে বুঝলো শারহান ভাই ওয়াশরুমে। অরিত্রিকা ধীর পায়ে এগিয়ে বিছানার এক কোণে বসলো। আশেপাশে তাকিয়ে রুমটা পর্যবেক্ষণ করতে লাগলো। ভাবতেই পারছে না আজ থেকে এটা তারও রুম। তবুও অস্বস্তি হচ্ছে। শারহান গোসল সেরে বের হয়েছে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে আসতে চোখ পড়ল অরিত্রিকার দিকে। হালকা গোলাপি রঙের শাড়ি পরে আছে অরিত্রিকা। শাড়িতে গোল্ডেন সুতোর হালকা কাজ। গহনা বলতে কানে, হাতে, গলায় সোনার হালকা কাজের গহনা। মুখে কোনো প্রসাধনের ছোঁয়া নেই। এমন সাধারণ রূপ দেখেই শারহান মুগ্ধ হলো। মেয়েটাকে আজ বড় লাগছে তার কাছে। শাড়ি পরলে কি মেয়েরা বড় হয়ে যায়? মনের নিচের অনুভূতিকে দমিয়ে রেখে স্বাভাবিকভাবে চলা খুবই মুশকিল। যার জন্য এতগুলো দিন প্রণয়াভূতি গোপনে আগলে রেখে সে আজ তার রাজ্যের রানী। অরিত্রিকা তার অর্ধাঙ্গিনী ভাবতে বুকের মাঝে স্নিগ্ধ হাওয়া বয়ে গেল। শারহান তোয়ালে হাতে এগিয়ে গেল অরিত্রিকার দিকে। অরিত্রিকা চোখ তুলে সামনে তাকাতেই দেখতে পেল শারহানকে।
তাকাতেই শারহানকে উন্মুক্ত শরীরে দেখে লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। শারহান তা দেখে মৃদু হেসে আলমারি হতে টি শার্ট বের করে পরে নিল। শারহান অরিত্রিকার সামনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই বলে উঠল, এভাবে দেখার অভ্যেস করে নে, এখন থেকে প্রতিদিনই এমন দৃশ্য দেখতে হবে। অরিত্রিকা লজ্জায় নেতিয়ে পড়ল। মন বলছে মাটি ফাঁক করে ঢুকে যেতে। সে এক দৃষ্টিতে মেঝেতে তাকিয়ে আছে। শারহান তা দেখে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে এলোমেলো চুল আঁচড়াতে লাগলো। আয়নার ভেতরে অরিত্রিকার প্রতিবিম্ব স্পষ্ট দৃশ্যমান। লজ্জায় মুখ তুলছে না। শারহান অরিত্রিকাকে জিজ্ঞাসা করলো, তুই এখানে কেন? অরিন বলল রিসিপশনের আগে তুই তোর রুমে থাকবি আর আমি আমার রুমে। আগে যেমনভাবে থাকতাম তেমনভাবে। এটাই নাকি কেউ একজন অরিনকে দিয়ে আমার কানে দিতে বলেছে। অরিত্রিকা সংকোচ নিয়ে শারহানের দিকে তাকালো। কিভাবে বলবে দুজন দুই রুমে থাকবে যতদিন অনুষ্ঠান না করা হয় ততদিন। অরিত্রিকা শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি এসব বিষয়ে কিছু জানি না। শারহান তা শুনে প্রত্যুত্তর করল, আমি জানি, এটা নিশ্চয়ই আমার শ্বশুর মশাইয়ের বুদ্ধি। বাবার হুকুম না শুনে আমার রুমে আসার সাহস কিভাবে হলো? অরিত্রিকা নিচু স্বরে বলল, বড় মা আর মা বলেছে আজ থেকে আপনার রুমে থাকতে চাই। শারহান চিরুনি রেখে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12টা বাজে। সে বলল, অনেক রাত হয়েছে, গত রাত থেকে অনেক কিছু ফেস করেছিস, এবার ঘুমিয়ে পড়। অরিত্রিকা একটু চমকালো বোধ হয়। আজ রাতে এমন কিছু আশা করেনি সে। শারহান আগের ন্যায় ব্যবহার দেখে অবাক হওয়ার কথা, তবুও উৎকণ্ঠা চেপে বিছানার এক পাশে শুয়ে পড়ল। শারহান এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, শাড়ি পরে অসুবিধা হবে ঘুমাতে, যেটা কমফোর্ট ফিল করিস সেটাই পরে আয়। অরিত্রিকা মিনমিনে কণ্ঠে বলল, না, আমার অসুবিধা হবে না। শারহান কথা বাড়ালো না। সে লাইট অফ করে বিছানার অন্য পাশে শুয়ে পড়ল। অরিত্রিকা অস্বস্তি নিয়ে চোখ বুজে শুয়ে আছে। কেমন অদ্ভুত লাগছে। শরীর ক্লান্ত থাকলেও ঘুম আসছে না। অদ্ভুত ভাবনা ঘিরে ধরেছে। বিছানা বদল হওয়ায় শান্তি পাচ্ছে না। একটু পরপর নড়ছে। শারহান অন্ধকারে অরিত্রিকার দিকে তাকালো। সে বুঝলো হয়তো অরিত্রিকার কোনো সমস্যা হচ্ছে। শারহান ভ্রুকুচকে বলল, নড়ছিস কেন? কোনো সমস্যা? অরিত্রিকা নড়া বন্ধ অস্বস্তিতে নিয়ে বলল, না। কিছুটা সময় কেটে গেলেও দুজনের চোখে ঘুম নেই। শারহান এক হাত কপালে রেখে গভীর চিন্তা করছে। সে জানে অরিত্রিকা ঘুমায়নি। হঠাৎ করে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে দুজন। একে অপরকে জানার জন্য সময় প্রয়োজন। অরিত্রিকা তার থেকে 8 বছরের ছোট। এখনো চঞ্চল বাচ্চামি করে। তার সাথে মানিয়ে নিতে একটু বেগ পোহাতে হবে, কারণ দুজনে দু মেরুর বাসিন্দা। শারহান নীরবতা ভেঙে শান্ত কণ্ঠে বলল, ঘুমাসনি কেন? অরিত্রিকা চমকে শারহানের পাশে ঘুরল। এখনো তার মানে শারহান ভাই ঘুমায়নি। অরিত্রিকা বলল, ঘুম আসছে না তাই তো ঘুমাইনি। আপনি এখনো জেগে কেন আছেন শারহান ভাই? শারহান ফোঁস করে শ্বাস ফেলল। হাজবেন্ডকে কেউ ভাই ডাকে? পোড়া কপাল তার। সবার সামনে ডাকলে সম্মান শেষ। শারহান গম্ভীর কণ্ঠে বলল, আমি তোর কি হই? অরিত্রিকা জিভ কাটল। সে বলল, ভুলে গিয়েছিলাম তাই ভুলে বলে ফেলেছি। তোর হাত দে এইদিকে। অরিত্রিকা কিছু না বুঝে হাত বাড়িয়ে দিল অন্ধকারে। শারহান অরিত্রিকার হাত ধরে টান দিল। অরিত্রিকা হঠাৎ টান দেওয়াতে শারহানের কাছে এগিয়ে গেল। শারহান আর অরিত্রিকাকে জড়িয়ে ফিসফিসিয়ে বলল, এবার ঘুমিয়ে পড়। অরিত্রিকার যেন হার্টবিট দ্রুত গতিতে লাফাচ্ছে। সে লজ্জায় চুপ করে শারহানের হাতের বাঁধনে পড়ে রইল। আজ ভোরে শারহানের বন্ধুমহল ঢাকায় রওনা দিয়েছে। মুন আর ইফাতের বিয়ের জন্য সকলকে ইনভাইট করেছে। প্রিহালের মুড অফ ছিল, কারণটা সম্পর্কে অবগত নয় সে। যাওয়ার সময় পিছু ফিরে বারবার ইশরার দিকে তাকিয়েছে। ইশরা সাধারণত দৃষ্টিতে তাকালেই প্রিহালের দৃষ্টিতে ছিল আকুলতা। হয়তো কাউকে হঠাৎ ভালো লেগেছে, কিন্তু কোনো কারণে তা অপ্রকাশিত রয়ে যায়। মুখ ফুটে বলার সাহস থাকে না। তবে কি সে ভালোবেসেছিল ইশরাকে? এই ভাবনা নিয়েই বিদায় নিয়েছিল সে। অরিত্রিকা আজও শাড়ি পরেছে। শারহান শাড়ি পরতে নিষেধ করেছিল, তবুও জেদ করে পরেছে নিজে নিজে।
নিজেকে পরিপাটি করে নিচে নেমেছে। আসার আগে বেশ কয়েকবার দেখে নিয়েছে, মন্দ লাগেনি তাকে। খাবার টেবিলে সকলেই উপস্থিত। তানিয়া বেগম, সাথী বেগম খাবার পরিবেশন করছেন। অরিন তার হাজবেন্ডকে আপ্যায়ন করতে ব্যস্ত। অরিত্রিকা সবার দিকে একবার তাকালো, কেমন লজ্জা লাগছে তার। লজ্জা আড়াল করে শারহানের পাশে ধপ করে বসে পড়ল। শারহান ঘাড় ঘুরিয়ে তাকালো। আরশাদ সাহেব আজ বেশ খুশি, ঝামেলা ছাড়াই বিয়ে সম্পূর্ণ হয়েছে। তবে একটা খটকা আছে তার মনে, এত সহজে রাজি কেন হলো। আরশাদ সাহেব আজমল সাহেবকে বললেন, মেয়ের বিয়েতে সহজে রাজি হয়ে গেলে কারণটা কি? আমি তো ভেবেছিলাম ঝামেলা করবে অনেক। সকলেই উৎসুক জনতার ন্যায় তাকালো আরশাদ সাহেবের দিকে। কি উত্তর দেয় তা শুনতে সবাই আগ্রহী। আজমল সাহেব হেসে বললেন, যোগ্য পাত্র পেলে কোনো বাবা হাতছাড়া করে না। তার উপর মেয়েরও পছন্দ আছে, বিয়েতেও মত দিয়েছে, সেখানে বাবা হিসাবে মেয়ের মতকে প্রাধান্য দিয়েছি। আরশাদ সাহেব ভাব নিয়ে বললেন, ছেলে কার দেখতে হবে না? আমার ছেলে বলে যোগ্য তো হতেই হবে। আরশাদ সাহেবের কথা শুনে একযোগে হেসে দিল অরিত্রিকা। কিছুটা লজ্জা পেল। শারহান তো অরিত্রিকার স্নিগ্ধ হাসি দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। অরিত্রিকা নিচতলা হতে রুমে ঢুকতেই দেখল শারহান কোথাও যাওয়ার জন্য বের হচ্ছে। সে গুটি গুটি পায়ে এগিয়ে বিছানায় বসলো। অরিত্রিকার সামনে দণ্ডায়মান শ্যামপুরুষের কাজ দেখতে ব্যস্ত। মানুষটার সকল কাজই তার কাছে পারফেক্ট লাগে। শারহান আয়নার সামনে পারফিউম ইউজ করছে। শারহান আয়নার দিকে খেয়াল করে অরিত্রিকাকে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে বলল, কি দেখছিস? অরিত্রিকা মৃদু হাসলো। হাসি বজায় রেখে মিহি কণ্ঠে বলে উঠল, আমার কল্পপুরুষকে। শারহান পেছনে ফিরে তাকিয়ে বলল, দেখা শেষ হয়নি এখনো? অরিত্রিকা হেসেই বলল, আপনার দিকে সারাক্ষণ তাকিয়ে থাকলেও আমার দেখা শেষ হবে না। শারহান শার্টের হাতা গুটিয়ে বলল, এইদিকে আয়। অরিত্রিকা উঠে শারহানের কাছে গেল। শারহান অরিত্রিকাকে নিজের কাছে টেনে হিমশীতল কণ্ঠে বলল, আমার সাদা কারো জীবন রাঙিয়ে দেওয়ার জন্য তোরই প্রয়োজন ছিল। এবার বুঝেছি তোর মতো পিচ্ছি মানুষের ভালোবাসার অভাবে যন্ত্র মানব হয়ে যাচ্ছিলাম। এখন তুই আমার জীবনে এসেছিস, এবার তোর স্নিগ্ধ পরশে প্রেমিক পুরুষ হয়ে উঠব। বিকেলের গোধূলি লগ্ন, শীতল পরিবেশ, মৃদু বাতাস বইছে। আকাশেও মেঘের দেখা নেই, সাদা তুলোর ন্যায় মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। মনোমুগ্ধকর পরিবেশ। প্রকৃতিও নিত্য নতুনভাবে তার নিজ সাজে সেজে উঠেছে। অরিত্রিকা ছাদে কার্পেট বিছিয়ে বিকেলে বিলাস করছে। আজ মনটাও ভীষণ ফুরফুরে, মন মেজাজ দুটোই ভালো। প্রণয়ের রঙে রঙিন প্রজাপতিরা তার মনের কুঠুরিতে উড়ে চলেছে। তার সাথে ছাদে উপস্থিত আছে সাদাত, অরিন, তিশা আর ইশরা। সকলে সরু চোখে তাকিয়ে আছে অরিত্রিকার দিকে। অরিত্রিকা এই দিকে কোনো খেয়াল নেই, সে তো খুশি মনে বিকেলের আবহাওয়া অনুভব করতে ব্যস্ত। তিশার মুখ গম্ভীর, সে অরিত্রিকার উপর রেগে আছে। কারণটা শারহানকে মানে তার ক্রাশকে চোখের সামনে দিয়ে বিয়ে করে নিল, অথচ সে খবর পর্যন্ত পেল না। তাকে একবারও কল করে জানালো না। এতটাই পর হয়ে গেল সে, ভাবতেই কাঁদো কাঁদো হয়ে গেল তিশা। তিশা কাঁদো কাঁদো হয়ে নীরবতা ভেঙে বলে উঠল, অরিত্রি রে, তুই আমার পর করে দিলি রে। বিয়ে করে বসে আছিস, আমায় একবারও জানালি না। আমি কি তোর এতই পর হয়ে গেলাম? আর কাউকে পেলি না? খুঁজে খুঁজে আমার ক্রাশকে বিয়ে করে নিলি। সকলেই তিশার দিকে তাকালো। অরিত্রিকা তিশার দিকে তাকিয়ে অনুতপ্ত হয়ে বলল, সরি রে, আসলে হঠাৎ কিভাবে বিয়েটা হয়ে গেল বুঝতে পারলাম না। টেনশনে ছিলাম, তাই তোকে বলতে ভুলে গেছি। এটার জন্য আমি গিল্টি ফিল করছি। তিশা মুখ গোমরা করে বলল, আচ্ছা হয়েছে, তোর বিয়ে হয়েছে, এটাতে খুশি হওয়ার থাকলেও খুশি হতে পারলাম না। আমার ক্রাশকে বিয়ে করে নিলি। অরিত্রিকা চোখ ছোট ছোট করে বলল, তোর ক্রাশ এখন আমার হাজবেন্ড, তাই কাকের মতো ক্রাশ ক্রাশ না করে দুলাভাই টাকার অভ্যাস কর। বইয়ে গেছে যা, ক্রাশ তো ক্রাশই থাকে। সাদাত তখনই বলে উঠল, তিশা, আমার একটা সমস্যা আছে। তিশা আগ্রহ নিয়ে বলল, কি?
আমি তো দুদিন আগ হতে অরিত্রিকাকে ভাবি ডাকার প্র্যাকটিস শুরু করে দিয়েছিলাম। ভেবেছিলাম বিয়েতে যেহেতু দেরি আছে এর মধ্যে ভাবি ডাকাটা অভ্যাস করে নেব, কিন্তু কপাল তার আগের চাচাতো বোন ভাবি হয়ে গেল। সাদাতের কথা শুনে তিনজনই হেসে দিল। অরিত্রিকা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে সাদাতকে বলল,